উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। আগে সংস্কার ও বিচার শেষ করার দাবি জামায়াতের। আসছে বাজেটে ঘাটতি থাকছে 2.25 লাখ কোটি টাকা। উন্নয়নের বড় 5 খাতে সিংহভাগ বরাদ্দ। ঘাটতি সীমিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। গাজীপুরের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বরিশালে বিআরটিসির ফিটনেসবিহীন বাস চলাচল। এবং শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসক সংকট, 23 জনের বিপরীতে আসছে মাত্র 2 জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর চিঠি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি কাজী শাহরিন। নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্রে প্রস্তুত হবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই দেশের চলমান অস্থিরতা কেটে যাবে জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর স্থানীয় নির্বাচনের জোর দেবার পাশাপাশি আরও আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এসব কথা বলেন তারা। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে এনসিপিও। মেজবা রহমানের সহায়তায় আরও জানাচ্ছেন মাহমুদ হুসেইন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। শনিবার সন্ধ্যা 7:30টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে উঠে আসে দেশের চলমান রাজনীতি, নির্বাচন সহ চলমান নানান ইস্যু। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া খন্দকার মোশাররফ হোসেন জানান, নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার আবার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে এবং এর দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর বর্তাবে। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সরকার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব। এ সময় বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমদ সরকারের থাকা বিতর্কিত 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, 2টি রোডম্যাপ ঘোষণা করলে সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। বৈঠকে স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা। প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, তাকে সমর্থন জানিয়েছে এনসিপি। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘিরেই এখন মূল রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। আদৌ কি তাতে অস্থিরতা কমবে নাকি নতুন সমীকরণ তৈরি হবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ, ঢাকা। উন্নয়ন বাজেটে বড় 5 খাতে বরাদ্দ রাখা হয়েছে 70%, আর আসন্ন বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতির চাপ কমাতে ঘাটতি সীমিত করার পাশাপাশি বাজেট বাস্তবায়নের দক্ষতা বাড়াতে হবে। বাজেট নিয়ে রেজা খানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। আসন্ন 2025-26 অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা। বরাবরের মতো এবারও বড় 5 খাত পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, গৃহায়ন, কমিউনিটি এবং স্বাস্থ্যে 70% বরাদ্দ দেওয়া হয়েছে।
মোট বরাদ্দের 25.64% বা 58,973 কোটি টাকা বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ 14.08% বা 32,992 কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানিতে, 12.42% বা 28,557 কোটি টাকা পাচ্ছে শিক্ষা। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত পেয়েছে 9.9% বা 22,776 কোটি টাকা, আর স্বাস্থ্যের বরাদ্দ 7.89% বা 18,148 কোটি টাকা। বাজেটে বরাদ্দকৃত অর্থের পর্যাপ্ত ব্যয় সম্ভব হয় না, তাই বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে। আমার প্রয়োজন তো আছে, তো কাজেই কিন্তু আমার অর্থটা আমি যে বরাদ্দ করেছি ওটা খরচ করতে পারছি না। বরাদ্দ কমিয়ে না, আর বরাদ্দ বাড়াই দিলেই যে আপনার সব সমস্যার সমাধান হবে তাও কিন্তু না। আসন্ন বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণ, বিশেষ করে ব্যাংক ও সঞ্চয়পত্রে চাপ কমাতে ঘাটতির এই সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি বিদেশি এবং বাকিটা দেশীয় উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। যদিও মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে ঘাটতি সীমিত করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। মূল্যস্ফীতিকে যদি চাপটা কমাতে চান তাহলে কিন্তু বাজেট ঘাটতিটাকে সীমিত করতে হবে, কারণ বাজেট ঘাটতি যতই বেশি হয় মূল্যস্ফীতির উপর চাপ ততই বাড়ে। বাজেট বাস্তবায়নের বাধা চিহ্নিত করে তা দূর করা জরুরি বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। ইমপ্লিমেন্টেশন বটলনেকস গুলো কোথায় সেটা চিহ্নিত করে ওইটাকে আপনি সমাধান করবেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের বিভিন্ন মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ম না মেনে মহাসড়কের পাশে যাত্রী ওঠানামার পাশাপাশি অটো স্ট্যান্ড তৈরি করা হয়েছে। তাতে প্রতিদিন দুর্ঘটনা ঘটলেও লাগাম টানা যাচ্ছে না অটো চালকদের। যদিও প্রশাসনের দাবি অটোরিকশার দৌরাত্ম্য কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। দেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়ম নীতির তোয়াক্কা না করে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমরা সিঙ্গেল রোডে যাত্রী ওঠে না, এই জন্যই তাই রোডে চালাই। আমাদের জীবনের ঝুঁকি নিয়েছে, অনেক ঝুঁকি নিয়ে চলতেছে আমরা। ব্যাটারি চালিত এসব অটোরিকশাই মহাসড়কের দুর্ঘটনার প্রধান কারণ। এদের নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থার দাবি জানান সাধারণ যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকরা। ডাইনামে না দেখেও তো ওরা ফট করে ঘুরে যায়। গাড়ির ভিতরে যাত্রী থাকে 5 জন 6 জন, মনে হয় যাত্রী শুদ্ধ যায়, এই গাড়ি চলে যায় পরে। ওদের তো ইয়ে নাই, গেট মেট নাই, ব্রেক ধরার সাথে উল্টো পড়ে যায়, লোক বাচ্চা শিশু উল্টো পাশে ঢুকে। জনের রাস্তা হাইওয়েতে চলাফেরা খুবই অসম্ভব। এরা পারে না খালি ডিস্ট্রিক্ট মারতে। সরকারে যেন এই অটোগুলা উঠায় দেয়, আমরা এটাই চাই। মহাসড়কে অটোরিকশা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জানিয়ে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বললেন, আগের থেকে নিয়ন্ত্রণে আসছে এবং চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে অটোগুলো আমাদের জন্য আসলে চ্যালেঞ্জ হিসেবেই দাঁড়িয়েছে। বিআরটিএ লেন বা নন বিআরটিএ লেনে চলে আসে আমাদের দৃষ্টিগোচর হলে আমরা আটক করছি এবং অনেক ক্ষেত্রে আমরা এটা ডাম্পিং করছি এবং আপনি দেখবেন এখন অনেকটা কন্ট্রোলে আসছে। আমরা নিয়মিত এই অভিযানগুলি পরিচালনা করছি। মহাসড়কে 3 চাকার এসব যান চলাচল বন্ধে পুলিশের কার্যকর উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। বরিশালে বিআরটিসির ফিটনেসবিহীন বাস দিয়ে দক্ষিণাঞ্চলের সড়ক পথে যাতায়াতের অভিযোগ উঠেছে বিআরটিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেশিরভাগ বাসগুলোর দরজা জানালা ভাঙা। বৃষ্টির পানি ঠেকাতে পলিথিন দিয়ে জোড়াতালি দিয়ে চলছে অনেক বাস। তবে কর্তৃপক্ষ বলছে নতুন গাড়ি যুক্ত না হওয়ার পুরনো গাড়িগুলোই মেরামত করে পরিচালনা করা হচ্ছে। SLT তুহিনের প্রতিবেদন, জানাচ্ছে সিফাত রহমান জেসি। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কে চলছে ফিটনেসবিহীন বিআরটিসির লক্কর-ঝক্কর বাস। কোনো বাসে পানি পড়ার কারণে পলিথিন দিয়ে জোড়াতালি দেয়া হয়েছে। তাছাড়া গাড়ির জানালার গ্লাস ভাঙা সহ দরজাগুলোও নষ্ট। এমন বাস্তবতায় চরম ভোগান্তিতে এ পথে চলাচলকারী যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, গাড়িগুলো লোকাল বাসের চেয়েও খারাপ। মেরামতের জন্য সরকারি বরাদ্দ পেলেও নামমাত্র মেরামত করে টাকা আত্মসাৎ করছেন কর্তৃপক্ষ, এ দাবিও তাদের। মেরামতের টাকাটা যে অর্থটা দেয় এটা আসলে উচিত তাদের গাড়ি মেরামতের বা বিভিন্ন কিছুতে খরচ করা উচিত, কিন্তু
আমার মনে হচ্ছে যে তারা এটা করে না। লুটপাট না করলে কেন বাসগুলো এত ভাঙ্গাচুরা থাকবে? মালিকানা গাড়িতেও আপনার একই ভাড়া নিচ্ছে, সরকারি গাড়িতেও একই ভাড়া নিচ্ছে। 300 টাকা খুলনায়, এখান থেকে বরিশালে বিআরটিসিতে 300 টাকা। সিটের অবস্থা তেমনি, গাড়ির অবস্থা কন্ডিশনও তেমন একটা ভালো না। এর সামনের দিয়ে ভাঙ্গা, সাইডের দিয়ে ভাঙ্গা, এরকম আছে অবস্থা আছে। ঝুঁকির পরে আর কি চলাফেরা করা লাগে মানুষের। বিআরটিসির নতুন গাড়ি চাই। পুরনো গাড়ি মেরামতের জন্য যাচাই বাছাই করে কর্তৃপক্ষ টাকা দিলেও গাড়িগুলো চালানো সম্ভব নয় জানান বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার। তিনি বলেন, শীঘ্রই 340টি নতুন বাস বিআরটিসি বহরে যুক্ত হবে। এই গাড়িগুলো রিপেয়ার করলেই সঠিকভাবে মেনটেন্যান্স করে চালানো সম্ভব হচ্ছে না, কারণ গাড়ির যখন শুরুতে গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করে তখন থেকেই গাড়িতে পানি পড়তো। প্রকল্পের মাধ্যমে 340টা গাড়ি বাংলাদেশের বহরে, মানে আমাদের বিআরটিসি বহরে যুক্ত হবে বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা জেনেছি। সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। গাজীপুরের বিভিন্ন মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এ বিষয়ে জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল জুয়েল। তারিকুল, অটোরিকশার দৌড়াতে কি পরিমাণ ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের, আর এই ব্যাপারে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে আমাদের জানাবেন। গাজীপুরের আঞ্চলিক সড়কগুলোতে অটোরিকশার দৌড়াতো কিন্তু দিন দিন বেড়ে চলছে। এই আঞ্চলিক সড়কগুলোতে এই অটোরিকশার কারণে সাধারণ যানবাহনের তিল ধারণের ঠাঁই থাকে না। আপনাদের যদি একটু দেখাতে চাই, এই আঞ্চলিক সড়কগুলোতে এই অটোরিকশা এখন মহাসড়কে এসে পড়েছে। আঞ্চলিক সড়ক থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু তারা দাপিয়ে বেড়াচ্ছে। আমরা মোটরসাইকেল চালক সহ এই রাস্তার চলাচলকারী বিভিন্ন যানবাহন চালকের সাথে কথা বলেছি। তারা আসলে জানিয়েছে কোনো নিয়ম নীতি না জানা ও না মানার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। হঠাৎ সাইড পরিবর্তন, দ্রুত গতির মাঝে হঠাৎ ব্রেক, সাইড লাইন, ব্রেক লাইট না থাকা ও ব্যবহার না করার কারণে মহাসড়কে গাড়ির চালকদের থাকতে হয় সবসময় আতঙ্কের মাঝে। তাদের এই বেপরোয়া চলাচলের কারণে গাজীপুরে বেশ কয়েকটি দুর্ঘটনা ইতিমধ্যে ঘটেছে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী এবং পথচারী নিহত হয়েছেন। আমরা গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি। তারা আসলে জানিয়েছে এই অটোরিকশাকে নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং ডাম্পিং এর ব্যবস্থা করছে। তারা আমাদের জানিয়েছে বিশেষ করে এই সামনে ঈদকে কেন্দ্র করে তারা যাতে এই আঞ্চলিক সড়ক থেকে এই অটোগুলো মহাসড়কে না উঠতে পারে সেদিকে তারা কিন্তু কঠোর পদক্ষেপ থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এই রাস্তায় চলাচলকারী বিভিন্ন পথচারীরা আমাদেরকে জানিয়েছে যে এই অটোরিকশাগুলোকে সামান্য প্রশিক্ষণের ব্যবস্থা করে যদি তারা চলাচল করতো তবে তারা এই সড়কের দুর্ঘটনা ঘটানো থেকে অনেকটাই রক্ষা পেত। তো ইতিমধ্যে কিন্তু এই ছিল গাজীপুর থেকে অটো চলাচল নিয়ে সর্বশেষ তথ্য। তরিকুল, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোরবানি ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। দেশীয় পদ্ধতিতে ফিজিয়ান, হারিয়ান সহ বিভিন্ন জাতের গরু রয়েছে উপজেলার 8টি ইউনিয়নের বিভিন্ন খামারে। দেশি পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। আশুগঞ্জে কোরবানি ঈদকে সামনে রেখে প্রায় 500 খামারে শেষ মুহূর্তে গরু মহিষ পরিচর্যায় ব্যস্ত খামারিরা। কাঁচা ঘাস, খৈল, ভুসি সহ দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজাকরণ করছেন তারা। ইতিমধ্যে ব্যবসায়ীরা ভিড় করছেন এসব খামারে। চোরাই পথে গরু না আসলে লাভের আশা খামারিদের, তাই এ ব্যাপারে সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি তাদের। আমার ফার্মের এই গরুগুলো যে আমি লালন পালন করি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, অবৈধ স্টেরয়েড বা উপযোগী খাবার বা এই যে পুষ্টির যে খাবার ওইগুলো আমার গরুকে আমি খাওয়াই। আমরা মনে করেন ভুসি খাওয়াই, ভুট্টা খাওয়াই, হ্যাঁ, তারপরে চুনি খাওয়াই। কাস্টমার আসতেছে, দেখতেছে, দাম দর হইতেছে, কেউ বুকিং করে দিতেছে এবং কেউ একবারে পেমেন্ট দিয়ে রেখে দিতেছে। ঈদের 2 দিন বা 3 দিন আগে ওনারা ডেলিভারি দেবে। যদি ভারত থেকে গরু না আসে
আমাদের দেশি গরু পর্যাপ্ত আছে। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় পদ্ধতিতে যেন গরু মোটা তাজাকরণ করা হয় সেদিকে লক্ষ্য রাখছে প্রাণী সম্পদ অধিদপ্তর। গবাদি পশু মোটা তাজাকরণে সাধারণত যে দেশীয় খাবার আছে সেগুলো ব্যবহার করা হয়েছে, যেমন উন্নত জাতের ঘাস এবং খড়, পাশাপাশি দানাদার খাবার দিয়েই এই গরুগুলা দেশীয় উপায়ে, বৈজ্ঞানিক উপায়ে মোটা তাজাকরণ করা হচ্ছে। এখানে কোনো ধরনের যেন স্টেরয়েড বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করা হয় সেজন্য আমরা নিয়মিত তদারকি করছি। আশুগঞ্জ উপজেলায় এবছর কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ৮,৫০০। আফরিন পপি, মোহনা সংবাদ। চিকিৎসক ও জনবল সংকটে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২৩ জন ডাক্তারের বিপরীতে আছে মাত্র ২ জন। গাইনি ডাক্তারের অভাবে ব্যাহত হচ্ছে প্রসূতি সেবা, নেই আবাসিক মেডিকেল অফিসার। লোকবল সহ নানা সমস্যা ও সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বিকাশ দাসের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২৩ জন ডাক্তারের মধ্যে কাগজে কলমে ১০ জন থাকলেও বাস্তবে আছে মাত্র ২ জন। নেই আবাসিক মেডিকেল অফিসার সহ মা ও শিশুদের জন্য গাইনি ও শিশু কনসালটেন্ট। তাতে বন্ধ রয়েছে সিজারিয়ান ডেলিভারি, ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত সেবা প্রার্থীরা। এছাড়া নাক, কান, চক্ষু, মেডিসিন সহ বিভিন্ন পদের ডাক্তার না থাকায় প্রতিদিন রোগীরা এসে ফিরে যাচ্ছেন। আসলেই ওদেরকে জিজ্ঞাসা বললে মৌলভীবাজার ট্রান্সফার করে, কোনো ডাক্তার নাই, এই নাই সেই নাই, অনেক এরা বিভ্রান্তি আমাদেরকে ফালায়। নাম্বার হয়েছেন 10 নম্বর যাও যায় ডাক্তার দেখাও গে, তখন ডাক্তার বেলে নাই, খানের ডাক্তার বেলে নাই, পাই না, আমরা লেখা দিলাই না, আমরা কিনা না। প্রতিদিন গড়ে আউটডোরে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম দায়িত্বরতরা। তাছাড়া নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্ন কর্মী সহ সব পদেই রয়েছে লোকবল সংকট। আমরা একা ডিউটি করি, ডিউটির পরে আমাদের 1-2 ঘন্টা থেকে আর ওইগুলা কাজ কমপ্লিট করতে হয়। আমাদের এখানে কনসালটেন্ট ছিলেন, মেডিসিন, গাইনি বা স্কিন এরকম ছিলেন, এখন কেউ নাই। রোগীর সংখ্যা প্রচুর থাকে, তখন আমাদের পক্ষে এই সীমিত জনবল নিয়ে সেবা দিতে গিয়ে আমাদেরকে একটু হিমশিম খেতে হয়। চিকিৎসক ও জনবল সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ইতোমধ্যে শূন্য পদে ডাক্তার ও জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আউটডোর সেবা থেকে শুরু করে ইনডোরে যে পরিমাণ ডাক্তার থাকা দরকার সেই পরিমাণ ডাক্তার আমাদের নাই। আমি সিভিল সার্জন বরাবর স্যারকে আমার এই বর্তমান সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছি এবং স্যার আশ্বাস দিয়েছে যে এই সমস্যাটা উনি কাটিয়ে উঠবেন এবং ব্যবস্থা নেবেন। প্রয়োজনীয় লোকবল সহ সব সমস্যার সমাধানে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে দাবি স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৪২টি গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। চট্টগ্রামে ভূমিদস্যুদের কবল থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে বসুধা রেলওয়ে মেন সিটি সেন্টার দোকান মালিক সমিতি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি রণজিৎ সরকার। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জের জুনায়েদ আহমেদ আল আমিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। বান্দরবানে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর রানীনগরে বিরোধের জেরে ইউপি সদস্যের মারপিটের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ দফা দাবিতে একাডেমিক কার্যক্রম শাটডাউন করে প্রতীকী প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ২-এর আওতায় ঝালকাঠিতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নাটোরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে 1182 জনকে সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২ শতাধিক। এতে করে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,৯০০। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৩,৫০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এদিকে প্রায় ২ মাস ত্রাণ সরবরাহ বন্ধের ফলে গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সতর্ক করে বলছে, গাজায় বর্তমানে প্রায় ৭০,০০০ শিশু পুষ্টিহীনতায় ভুগছে। এছাড়া গাজায় যে ১০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে তা ২০ লাখ মানুষের খাদ্য সংকট মোকাবেলায় অতি সামান্য বলে জানিয়েছে সংস্থাটি। খেলার খবর। ক্রিকেট। পিএলএস-এর ১০ম আসরের পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে রাত ৮:৩০টায় মুখোমুখি হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও লাহোর কালান্দার্স। প্লে অফ পর্বের প্রথম কোয়ালিফায়ারে ইসলামাবাদকে হারিয়ে সরাসরি ট্রফি লড়াইয়ের মঞ্চে পা রাখে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বিপরীতে বহু কষ্টে লিগ পর্বে চতুর্থ দল হিসেবে প্লে অফে পা রাখা লাহোর এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার পার হয়েই ফাইনালে আসে। লাহোরের জার্সিতে খেলছেন ৩ বাংলাদেশি। এরা হলেন রিয়াদ, মিরাজ ও সাকিব আল হাসান। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। এটা অনেক টাইট, আসে না। পত্রিকার দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত। সংস্কার ও বিচার অব্যাহত রেখেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। দৈনিক ইত্তেফাক। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও ৩ উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন। পদত্যাগ করছে না ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয়। আজও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সমকাল। পরিস্থিতি মোকাবেলার পক্ষে উপদেষ্টারা, নিজ অবস্থানে অনড় দলগুলো। ৩ উপদেষ্টার পদত্যাগ ও রোডম্যাপ চাইল বিএনপি। যুগান্তর। কাটবে কি দুর্যোগের কালো মেঘ? ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি। নির্বাচন সংস্কারের রোডম্যাপ ঘোষণা, কাটবে অস্থিরতা। হাসিনার আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণাসহ ৫ দাবি। এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। আগে সংস্কার ও বিচার শেষ করার দাবি জামায়াতের। আসছে বাজেটে ঘাটতি থাকছে ২.২ লাখ কোটি টাকা। উন্নয়নের বড় ৫ খাতে সিংহভাগ বরাদ্দ ঘাটতি সীমিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। গাজীপুরের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বরিশালে বিআরটিসির ফিটনেসবিহীন বাস চলাচল। এবং শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসক সংকট। ২৩ জনের বিপরীতে আছে মাত্র ২ জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে দুপুর ১২টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে